আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি। দেশের যে সকল নারীরা আমরা নারী আমরা পারি এই প্রতিপাদ্যকে বিশ্বাস করে যারা সফল হয়েছেন এবং সফল উদ্যোক্তা হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন সফল উদ্যোক্তা আঞ্জুমান আরা বেগম। আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার সফলতার গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আপনি তো বর্তমানে একজন সফল উদ্যোক্তা। জানতে চাচ্ছিলাম যে এই উদ্যোক্তার পিছনে অনেক ইতিহাস, অনেক কষ্ট আছে। আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একদিন আহ, বড় হব মানে আমি স্বনির্ভর হব, আত্মনির্ভরশীল একজন নারী হব। সেটা আমার, সেই স্বপ্নটা আমার একদম ছোটবেলা থেকে। তো আমার এসএসসি পাশ করার পর বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি কলেজ, আহ, তারপর হচ্ছে অনার্স মাস্টার্স এবং বিএড করি। সেই মাঝখানে কিন্তু আমি কাজ করতাম। প্রথম আমি শুরু করলাম একটা ছোট্ট ব্যবসা দিয়ে। তো শুরু করার পর আমার মায়ের কিছু, মরে যাওয়ার আগে, আমার মা মারা যাওয়ার আগে কিছু টাকা রেখে গেছিলো, তার আমাকে কিছু টাকা দিয়েছিল। সেই টাকাটা দিয়ে আমি প্রথম একটা বিজনেস করি। বিভিন্ন ধরনের টক ফল, বাংলাদেশে যে টক ফুলগুলো আছে টক ফলগুলো দিয়ে আমি জুস বানাতাম। 7-8 রকমের জুস বানিয়ে আমি বিভিন্ন শোরুমগুলোতে দিতাম এবং বিভিন্ন দোকানগুলোতে দিতাম। সেই ব্যবসাটা আমার 15 বছর চলে। কিন্তু সেই ব্যবসাটা করতে গেলে, ঘরে বসে করতে গেলে অনেক হ্যাসেল, অনেক কষ্ট। তার মাঝখানে আমি হচ্ছি সাংবাদিকতা করতাম। সেটা হচ্ছে 95 থেকে আমি সাংবাদিকতায় যুক্ত হই। তো সাংবাদিকতায় আমার তখনকার যেই পত্রিকাগুলো ছিল, ইত্তেফাক, ইনকিলাব, আমার দেশ, তারপরে নয়া দিগন্ত, যুগান্তর, আহ, প্রথম আলোতেও কিছুদিন কাজ করা হয়েছে। তো সব মিলিয়ে আমি অনেক পত্রিকায় কাজ করলাম। সেটাও অনেক কষ্টের একটা মেয়ের জন্য। তো সেটাও আমি 26 বছর করি। তার মধ্যে 2012 সালে আমার মনে হলো যে আসলে বাচ্চাদের, মানে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হবে। তার মানে একটা বাচ্চা ছোটবেলা থেকে যদি সেভাবে তৈরি হয়, সুন্দর করে কথা বলে, তাহলে সে বড় হলে কনফিডেন্ট হবে, সে আত্মনির্ভরশীল হতে পারবে, নিজের ব্যাপারে তার সচেতনতা বাড়বে। তাই আমি ছোট 2 বছর বয়স থেকে বাচ্চাদেরকে আমি কথা বলা শেখাই, আবৃত্তি শেখাই, রং করা শেখাই, ছবি আঁকা শেখাই। ওদের নিয়ে আমি খেলি, খেলতে খেলতে আমি ছবি আঁকি এবং সেই ছোট্ট বাচ্চারা সারাক্ষণ আমাকে ঘিরে থাকে এবং তাদের নিয়েই আমার এই পথ চলা। তো তাদের নিয়েই কাজ করা। তো গত 15 বছরে আমার এই স্কুলে বিশ্বের 22টা দেশ সহ বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আহ, প্রায় 30,000-এর উপরে অ্যাওয়ার্ড চলে আসছে। আর বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড হিসাবে আমি পাই 27টা অ্যাওয়ার্ড। তো যাই হোক, তো আমার আসলে সে অ্যাওয়ার্ড পাওয়াটা মূল ব্যাপার না। মূল ব্যাপারটা হচ্ছে বাচ্চা তৈরি করা, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। তো আমার মনে হচ্ছে যে আমার সে স্টুডেন্টরা আজ যারা দেশের বাইরে বিভিন্ন সেক্টরে কাজ করছে, তারপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, ওরা সবাই স্কলারশিপ নিয়ে বিদেশে যাচ্ছে এবং ভালো ভালো জায়গা আছে। তো আমার মনে হয় যে ওদের এই অর্জনটা দেখে আমার মনে হয় সেখানেই আমার সফলতা। আমি পুরস্কার পেয়ে বড় হলাম সেটা সফলতা না। সফলতা হচ্ছে সেই বাচ্চাদের বড় হওয়ার জায়গাটা তৈরি করে দিতে পেরেছি। এবং এরা সবসময় আমাকে এখনও ফোন করে মেসেজ করে যে মিস আমরা এটা করেছি, মিস আমরা ওটা ভালো করেছি, এই রেজাল্ট হয়েছে। তো সেইটাই দেখতে আমার অনেক ভালো লাগে। আরেকটি বিষয় যে আমরা দেখেছি যারা উদ্যোক্তা হয়েছেন তাদের পিছনের গল্প যদি আমরা শুনি, অনেক কষ্ট, অনেক তিক্কা উপেক্ষা করে কিন্তু এই পর্যায়ে আসতে হয়েছে। আপনার এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা এবং এই রাস্তায় আসতে আপনার কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছে? এটা তো হয়েছেই, কারণ একজন নারীকে এগিয়ে দিতে আজকের এই সমাজ বা আগের যে সমাজ ব্যবস্থা ছিল, একজন নারীকে কেউ এগিয়ে দিতে চায় না, তাকে নিজেই এগিয়ে নিতে হয়, তার রাস্তাটা তার তৈরি করে নিতে হয় তার নিজেকেই। তো সেই জায়গা থেকে আমার যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়েছে, তো শ্বশুরবাড়ির মানুষকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে আমার বোঝাতে হয়েছে যে আমি কাজটা করতে চাই, তোমরা আমাকে একটু সুযোগ দাও। তো আমার ব্যবসাটা আমি করতে পারিনি, কারণ ওরা আমাকে সুযোগ দেয়নি। যদিও ওটা খুবই ভালো একটা বিজনেস ছিল। আমি খাবারের বিজনেস করি, আমি বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারি, বিভিন্ন ধরনের রান্না করতে পারি, অনেক জায়গা থেকে অর্ডার আসে, সেগুলো আমি এখনও দেই। তবে সেটা খুব বেশি, মানে ঘরে বলি না, একটু লুকায় টুকায় করে টোরে জাস্ট আমি সেটা ইয়ে করে দিই, অর্ডারটা আমি পাস করে দিই। তো ওই জায়গায়ও আমি কিন্তু সফল না। হ্যাঁ, তারপর আমার যে বিজনেস সেটাতেও আমি সফল না। আমি সাংবাদিকতা করেছি 26 বছর, সেটাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি। হ্যাঁ,
কখনো আমি বাবার বাড়িতে গিয়েছি, গিয়ে ওখান থেকে যাই ইন্টারভিউটা করে করে আসছি। কখনো আমি বোনের বাড়ি গিয়েছি, ওখান থেকে যে ইন্টারভিউটা করেছি। ওরা কিন্তু পছন্দ করতো না, একটা বউ, ঘরের বউ কেন বের হবে, আর একটা বউ কেন বাইরে যাবে, সে ঘরেই থাকবে। তারপর আমার মনে হলো যে বাচ্চাদের নিয়ে কাজ করি, ঘরে বসে এই কাজ করি। তখন এই কাজটাতেই গত 15 বছরে দেখা যায় আমার ফ্যামিলি আমাকে খুব একটা সমস্যা করে না, আর হচ্ছে কাজটা করতে দিচ্ছে। আমি মনে করি যে এইভাবে যুদ্ধ করে একটা মেয়েকে এগিয়ে আসতে অনেক কষ্টের, সেই কষ্টের ইতিহাস সব তো আর বলা এই অল্প সময়ে বলা যাবে না। তো আমি মনে করি মেয়েদেরকে তাদের নিজের স্বনির্ভর হওয়ার জন্য, নিজে আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাদেরকে সেই কনফিডেন্টটা মনের মধ্যে থাকতে হবে, আস্থাটা থাকতে হবে যে আমি পারি, আমি করব। এবং এই চেতনা বোধটা যদি থাকে, তাহলে একটা মেয়ে আসলে একটা কোনো না কোনো দিন উঠে আসতে পারবে। আরেকটা বিষয়, এখন তো আপনি আর্ট শিখাচ্ছেন, যখন প্রথম শুরু করেছেন তখন আসলে যে সোর্সের বিষয়, যে ইনকামটা আসলে কেমন ছিল, এবং এখন তো যেহেতু আপনি একজন সফল উদ্যোক্তা, এখন বর্তমান আপনার অবস্থা এদিক দিয়ে কেমন? আমি যখন শুরু করি তখন হচ্ছে আমার স্টুডেন্টের সংখ্যা ছিল 2 জন। তো আমার কোনো সাইনবোর্ড নেই, লিফলেট নেই, আমার কোনো রকমেরই প্রচারণা নেই। তো আমার সেই বাচ্চা দুইটা যখন তার স্কুলে যেয়ে তাদের বিভিন্ন পারফর্মগুলো করতো, তখন তাদের প্যারেন্টসদের, অন্যান্য স্টুডেন্টের মা বাবারা জিজ্ঞেস করতো, তখন বলতো এরকম একটা স্কুল আছে, ওখানে আপনারা যেতে পারেন, ঘরোয়া পরিবেশে একজন মিস কাজ করায়, বাচ্চাদের খুব ভালো কিছু শেখায়। তো এইভাবে করতে 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 এখন ঢাকা শহরের মিনিমাম 25-30টা ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের স্কুলের বাচ্চারা আমার কাছে আসে। এবং সেই বসুন্ধরা, সেই উত্তরা, পুরান ঢাকা, তারপরে রামপুরা, উত্তরা কি বলবো, আর হচ্ছে মিরপুর, বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, গুলশান বনানী তো আছেই। আমি যেহেতু বনানীতে থাকি, সুতরাং আমার আশেপাশের বাচ্চারা সবাই আসে এবং সেটা শুনে শুনে, একজন আরেকজনের কাছে শুনে শুনে আসে। যেহেতু আমি ঘরের মধ্যেই কাজটা করছি, সুতরাং আমার একটা সাইনবোর্ড লাগানো আমার পক্ষে সম্ভব না, কারণ সরকারিভাবে আমাকে সেটা করতে দিবে না কেউ। তো সেই জন্য আমি আসলে কোনো সাইনবোর্ড বা কিছু ইউজ করি না, ঘরের মধ্যে ইউজ করি, এবং সেভাবে সেভাবে আমার বাচ্চারা এগিয়ে যাচ্ছে। তা না হলে, আর আমি একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, প্রায় 150 বাচ্চা আমার, এবং সবাইকে আমি একা হ্যান্ডেল করি। এবং সকাল 10টা থেকে অলমোস্ট রাত 10টা পর্যন্ত প্রতিটা বাচ্চা যার যেদিন সুবিধা, সপ্তাহের 7 দিনই আমি ক্লাস নেই, আমি একা প্রত্যেকটা বাচ্চার ক্লাস নেই। এবং আমার ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, 30টা বাচ্চাকে আমি 30 রকমের ছবি আঁকাই। এবং সেই আঁকানোগুলো হচ্ছে হচ্ছে ওদেরকে এমনভাবে শেখাই, দেখা যায় যে একজন আরেকজনকে শেখাচ্ছে, একজন আরেকজনকে শেখাচ্ছে। তো এইভাবে ওদেরকে তৈরি করে ফেলি, এইভাবে তৈরি করি যেন ওরা কখনো কাউকে হিংসা না করে, সবাই সবাইকে হেল্প করে, এবং সবাই সবার ভাই বোন। এবং আজকাল যেহেতু একটা বাচ্চা, সবার সবার মধ্যে একটা জেলাসি ফিল থাকে যে আমি আমি কাউকে দিব না, কিছু করব না। কিন্তু আমি তাদেরকে এটাই শেখাই যে বাবা, তোমরা তোমাদের আশেপাশে যারা আছে সবাই তোমার ভাই বোন, সবাই তোমার বড় আপু, কেউ ছোট বোন, কেউ ছোট ভাই, সবাইকে আদর করবা, সবার সাথে শেয়ার করবা, কোনোদিন কাউকে হিংসা করবা না, দেখবা একদিন তুমি অনেক বড় হতে পারবা। তো এইভাবে শেখানোর কারণে হয় কি, যে আমার প্রবলেম হয় না। যদিও আমি সারাদিন পরিশ্রম করি, কিন্তু এই পরিশ্রমটা আমার পরিশ্রম মনেই হয় না, কারণ দিন শেষে যখন দেখি যে একটা ভালো আউটপুট আসছে, কারণ ওরা যে কোনো কম্পিটিশনে, বাংলাদেশের যে কোনো কম্পিটিশনে আমার বাচ্চারা উইনার হয়ে আসেই। এবং সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার এই শ্রমটা, আমার এই পরিশ্রমটা কিছুই না। তো তো এই এই বললাম, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমার বাচ্চারা অনেক 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 অ্যাওয়ার্ড পাওয়া। একটা বিষয়, যখন শুরু করেছিলেন তো 2জন স্টুডেন্ট ছিল আপনার, এখন তো তখন তো জায়গাও কম ছিল, এখন তাদেরকে কিভাবে জায়গা দেন, মানে? না, আমার তো এই বাসায় আমার 4টা রুম, আমার ডাইনিং স্পেস। তারপর ওরা যখন বেশি বাচ্চা আসে, এই ঘরে সবাই বসে। তারপরে আমার পাশের রুমেও বসে, খাটে বসে, ফ্লোরে বসে। তারপর ওই ঘরে খাটে বসে, ফ্লোরে বসে, ডাইনিং টেবিলে বসে। বেশি বাচ্চা যদি আসে, আসলে হয় কি, সবার সময় তো একরকম না। কারো স্কুল মর্নিং শিফটে, কারো ডে শিফটে। যারা ডে শিফটে তারা সকালের দিকে আসে, যাদের মর্নিং শিফটে স্কুল তারা বিকেলের দিকে আসে, কেউ সন্ধ্যার পর আসে, কেউ ঘুমিয়ে টুমিয়ে রিল্যাক্স করে আসে, কারণ আমি তো অ্যাভেলেবেল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অ্যাভেলেবেল, এই জন্য প্যারেন্টসদের তেমন একটা প্রবলেম হয় না, ওরা নিয়ে আসে বাচ্চাদের, কাজটা করতে পারি আমি। যে আপনি আর্টকে কেন বেছে নিলেন, আর বিষয়টা হচ্ছে যে যারা স্টুডেন্টরা আছেন তাদের ভর্তি এবং তাদের মাসিক ফি কিভাবে?
আসলে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গুলশান বনানীর সবাই খুব বড় লোক। আমি যে চার্জটা নিয়ে ওরা সবাই দিতে পারে, তারপরেও কিছু 30% স্টুডেন্ট আছে, তাদের কারো কারো কাছ থেকে আমি খুবই কম কি বলবো পেমেন্ট নেই। সেটা জোর করে না, যে যেটা দিতে পারে। ইভেন আমার ক্লাসে বস্তি থেকেও বাচ্চা আসে, এবং আমার একটা স্টুডেন্ট আছে, ওর নাম রাজিয়া, ওর বয়স 14, ও এতিমখানায় বড় হয়েছে। কিন্তু আমি ওকে 1 মাসে 10 বছরের লেসন দিয়ে ফেলেছি। কারণ ও যখন আমার বাসায় আসে সকাল 10টায় আসে, একদম রাত 8টা 9টায় যায়। তো সেই ক্ষেত্রে ওকে শেখানোর জন্য আমি বলছি যে তোমাকে শিখতে হবে, কারণ তোমার টাইম নেই। তুমি যদি শিখে ফেলো তাহলে ভবিষ্যতে তুমি স্বনির্ভর হবা। তোমার মা যেহেতু বাসায় কাজ করে, তুমি একটা ভালো স্টুডেন্ট এবং ভালো আর্টিস্ট হতে চাও, এবং আর্টিস্টও খুব ভালো আঁকেও। তো আমি ওকে ধরে রেখেছি, আমি ওর শেষ পর্যন্ত দেখবো যে ও কত বড় হতে পারে। তো এই ধরনের না হলেও কিছুটা মানে কি বলবো যে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে অনেকে আসে, কারো দারোয়ানের বাচ্চাও আসে। সেই কি বলবো, আমার তো ইন্ডিয়ান অ্যাম্বাসির ছেলেমেয়েরাও আমার কাছে আসে। তো এক একজনের কাছ থেকে এক একভাবে আমি অফার করি, যে যা দিতে চাই আমি সেটাই নেওয়ার চেষ্টা করি। কাউকে আমি ইয়ে করি না। অনেকেই আছে ফ্রি পড়ে, অনেকেই আছে। ইভেন আমি ওদেরকে রং তুলি, তারপরে ওদের যা ইনস্ট্রুমেন্ট লাগে ক্যানভাস করার জন্য, ওয়াটার কালার করার জন্য, কাগজ কলম সব কিছু আমি প্রোভাইড করি সেই বাচ্চাদেরকে। একজন উদ্যোক্তা হতে হলে আসলে, আজকে তো নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, তো উদ্যোক্তা হতে হলে তার প্রথমে কি ধাপটা তার পেরোতে হবে, কি করতে করণীয়? আসলে নিজের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করতে হবে যে আমি কাজটা করব, আমি করতে পারবো। যখন একটা মেয়ে নিজে ভাবে যে আমি পারবো, এই পারবো কথাটার শক্তি অনেক বড়। শক্তি থাকলে তার তো সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক, এটা সব সময় কিন্তু সব শক্তি দিয়ে ইয়ে হয় না। আগে মানসিক শক্তিটা তৈরি করতে হবে, তারপরে না টাকা পয়সা। আমি তো মাত্র 500 টাকা দিয়ে শুরু করেছিলাম আমার বিজনেস, এবং শেষ পর্যন্ত অনেক বড় হয়েছিল। আমার যত কেনাকাটা, আমার সব কিছু, আমার একটা পর্যায়ে আমি চলে গিয়েছিলাম, এবং আমাকে পরে বিএসটি থেকে বললো যে আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি পারবেন। কিন্তু আমার সে মানুষ মানে ম্যান পাওয়ার ছিল না। শুধু আমি একা কতটা যাব? একটা মেয়ে মানুষ, ছেলেদের সাথে আমার ডিল করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, এটা তো আমি একা পারবো না। তো ওই শক্তিটা আমার ছিল না বলে আমি আসলে ওই বিজনেসটা রান করতে পারি নাই। তো পরে আমি রান্নাবান্না শুরু করলাম। রান্নাবান্না তো সমস্যাই না, 500 টাকার বাজার করে আমার মনে হয়েছে আর কি, প্রথম আমি চাইনিজ কয়েকটা আইটেম রান্না করে আমি 500 টাকা খরচ করে 10 জনকে আমি দিলাম, খাবার দিলাম। আমাকে সে 1200 টাকা দিল, তার মানে আমি 500 টাকা খরচ করে 600 টাকা পেয়ে গেলাম। 500 টাকা কি কারো কাছে নাই? যদি কারো কাছে না থাকে আমাকে বললেন, আমি সব দিব, আমি তাদেরকে হেল্প করব। 500 টাকা 1000 টাকা আরও যদি বলে দিব। কারণ হচ্ছে কি, একটা মেয়ে উঠে আসতে চায়, তাকে আমি হেল্প করি। যেহেতু এখন আমার সেই সামর্থ্য হয়েছে, অনেক টাকা দিতে পারবো না হয়তো বা, কিন্তু আমি তাকে হেল্প করতে পারবো। তাদেরকে মানসিক শক্তি তৈরি করার জন্য যেই পরামর্শ দিতে হয়, সেই পরামর্শটুকু আমি দিতে পারবো। এবং আমি রান্না করে একবার 10,000 টাকা খরচ করে আমি 25,000 টাকা পেয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি এসেছিল এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে একজন সমাজকর্মী, নামটা আমি বলবো না, সে আমাকে অর্ডার করেছিল। তার ইন্টারভিউ করতে যাই, সে বললো তুমি খুব ভালো ইয়ে করো, রান্না করো, তো আমাকে এই অর্ডারটা দাও, আমি রোজার দিনে এই ইয়েটা করবো। তো আমি 10,000 টাকা খরচ করে আমি 25,000 টাকা পেয়েছিলাম। তার মানে আমার কিন্তু 150% আমার লাভ। তার মানে খাবারের বিজনেসটা এত লাভ যে 100 টাকা খরচ করে 200 টাকা পাওয়া যায়। ছবি আঁকে, আবৃত্তি শেখাই। আবৃত্তি শিখতে শিখতে একটা সময় ওরা খুব ভালো আবৃত্তি করতে পারে। আবৃত্তি শেখার পর ওরা 5 বছর হয়ে গেলে ওরা বক্তৃতা করতে পারে। ওরা কিভাবে উপস্থাপনা করতে হয় সেটাও তারা জানে, কারণ আমি বাচ্চাদের সেইগুলো ট্রেনিং দেই। তাছাড়া হচ্ছে আমরা ছোটোবেলায় যেমন পুতুল খেলতাম, পুতুলে বিয়ে দিতাম, তো তারপর হচ্ছে পিকনিক করতাম বা জোলাবাত্তি খেলতাম, এরকম একটা ছিল না, চড়ুই ভাতি বলে। তো এখন আমি ছোটো ছোটো হাঁড়ি পাতিলে ওদেরকে সত্যিকারে রান্না করা শেখাই। রান্না করা শেখায় মানে ছোটো হাঁড়ি পাতিলে ওরা একটু খিচুড়ি রান্না করলো, একটু কোয়েল পাখির ডিম ভুনা করলো, ছোটো ছোটো মাছ ভুনা করলো, ছোটো ছোটো মিষ্টি বানাইলো। এরকম করতে করতে ওরা একটা সময় অনেক কিছু শিখে ফেলে। আসলে কেক বানানো কিভাবে করতে হয়, 1 মিনিটে মাইক্রো ওভেনে একটা কেক বানানো যায়, কিভাবে কেক বানাতে হবে, কিভাবে কাস্টার্ড বানাইতে হবে, তারপরে কোন কোন খাবারে কি কি দিতে হবে, এগুলো সব ওরা একটু একটু করে শেখে। আসলে একবারে তো সব শেখা যায় না। তো এগুলোর মাধ্যমে আসলে আমার শেখানোর পদ্ধতি হচ্ছে আনন্দের সাথে কিভাবে বাচ্চারা শিখবে এবং নিজে নিজে কিছু করার চেষ্টা করতে পারবে। আর আমি বছরে 2বার হচ্ছে পুতুল বিয়ে দিই।
বিশাল আয়োজনে আমার প্রায় 100-150 বাচ্চা আসে। পুতুল বিয়ের জন্য যা যা প্রয়োজন, যেমন ধরেন সমস্ত বাড়িটা সাজাই, শুধু আমি একা না, আমার যে বড় বাচ্চাগুলো আছে ওরা আমাকে হেল্প করে। আমি বিয়ে বাড়ির মতো পুরো বাড়িটা সাজাই। তারপর হচ্ছে হলুদ করি, হলুদের সময় কি করতে হয়, হলুদের স্টেজটা কেমন হবে, হলুদের স্টেজে কি কি থাকবে, পুতুলের ইয়ের মাধ্যমে, বিয়ের মাধ্যমে সেই হলুদের ব্যাপারটা বুঝায়। হলুদের বরের বরপক্ষ থেকে হলুদের ইয়ে আসে, যাত্রীরা আসে। তারপরে আবার বিয়ের দিন হচ্ছে বরপক্ষ আসে, গেট ধরাধরি, মানে যত রকমের ইভেন্ট মানে ইয়ে আছে, বিয়ে বাড়িতে যত রকমের ইভেন্ট থাকে সব কিছুই পুতুল বিয়েতে থাকে। তখন ওরা সেগুলো দেখেও পুতুল বিয়েটা শিখে যায় যে আসলে ছোটবেলাতে এগুলো হতো, আমরা তো এগুলো দেখতে পাই না এখনো। এই 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 আমলের বাচ্চারা তো এগুলো দেখতে পায় না, এই জেনারেশনের বাচ্চা এগুলো জানেও না। তো ওগুলোই জানানোর জন্য আমি পুতুল বিয়েটা করি, যদিও এই বিয়েতে অনেক খরচ এবং অনেক কষ্ট, তারপরেও আমি করি শুধু খালি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, পুরনো ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি আসলে পুতুল বিয়েটা দিই। আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একজন খুবই সাধারণ একজন মানুষ, তো আমার এই ইন্টারভিউ আপনারা করতে আসছেন সেজন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। তো সবাইকে ধন্যবাদ।